যে ভারতের পূর্ব প্রান্তরকেও সতর্ক থাকতে হবে, অ্যালার্ট হতে হবে, ছেড়ে দিলে চলবে না। কারণ এই মুহূর্তে যেটা একসময় ছিল বন্ধু দেশ বাংলাদেশ, যেটা নিয়ে কোনো রকম কোনো চিন্তা ভারতের ছিল না, আজ বিগত 1 বছরে সরকার বদল, রাজনীতি বদল হওয়ার পর, রাজনৈতিক নেতৃত্বের বদল হওয়ার পর বাংলাদেশ এখন উত্তাল এবং সেই জায়গায় ভারত বিরোধী সেন্টিমেন্ট ক্রমে বৃদ্ধি পাচ্ছে। একদিকে পাকিস্তানের সাথে বাংলাদেশের সেনাবাহিনীর গভীরতা বাড়ছে। মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় আসার পরপরই বারবার তাদের যে পাকিস্তান প্রীতি সেটা উঠে আসছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তার সাথে আমরা দেখতে পেলাম মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠতা, বারবার বিভিন্ন দেশে গিয়ে মোহাম্মদ ইউনূসের সাথে তার দেখা, কথাবার্তা। পাকিস্তানের সামরিক বাহিনী, সেনাবাহিনীর সাথে বাংলাদেশের সেনাবাহিনীর আদান প্রদান। আইএসআই, পাকিস্তানের যে গুপ্তচর সংস্থা, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, তার একেবারে শীর্ষ কর্তারা বাংলাদেশের বুকে যাচ্ছেন, সেখানে গিয়ে মিটিং করছেন, বিভিন্ন মিলিটারি ক্যাম্পে গিয়ে তারা দেখছেন এবং ভারতের একেবারে বর্ডার এরিয়াতে, বিশেষ করে চিকেন স্নেক এইসব এরিয়া তারা পরিদর্শন করছেন। এই বিষয়গুলি বিগত কয়েক মাস ধরে চলছিল এবং তা নিয়ে একেবারে স্পেসিফিক ইন্টেলিজেন্স কিন্তু ভারত সরকারের কাছেও রয়েছে। আপনাদেরকে এর আগে আমরা জানিয়েছি কিভাবে বাংলাদেশের নতুন সরকারের ক্ষমতায় যিনি বসে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু বারবার প্রচেষ্টা করছিলেন যে ভারতে অ্যাটলিস্ট ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একবার যেন তার সাক্ষাৎ হয়। অনেকগুলি প্রচেষ্টা, সেটা বিফল হয়। ইনফ্যাক্ট ইউএনজিএ যখন ইউএনের যে সামিট হচ্ছিল নিউ ইয়র্কে, সেখানেও একটা প্রচেষ্টা হচ্ছিল যদি তার সাইডলাইন্সে মোদি এবং মোহাম্মদ ইউনূসের একটা সাক্ষাৎ হয়, কিন্তু কোথাওই গিয়ে সেটা সাকসেসফুল হয়নি। শেষমেশ আমরা দেখলাম মাত্র কয়েক মাস আগে ফাইনালি মোহাম্মদ ইউনূসের সাথে থাইল্যান্ডে নরেন্দ্র মোদী সাক্ষাৎ দিতে রাজি হলেন, কথা হলো। কিন্তু তার আগেই আমরা দেখলাম মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় বসার পর বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসাবে প্রথম যে দেশে তিনি গেলেন, প্রথম যে দেশে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অফিসিয়াল ভিজিটে গেলেন, তার নাম চায়না। যে চায়না অস্ত্র সাপ্লাই করছে পাকিস্তানকে। সুতরাং এই যে চায়না বাংলাদেশ পাকিস্তান নেক্সাস, ভারতের দুদিকেই, পাকিস্তান ওয়েস্টার্ন বর্ডারের দিক থেকে যেমন একটা শত্রু দেশ, ঠিক তেমনভাবে আমাদের পূর্ব বর্ডারে এই মুহূর্তে বাংলাদেশের যে এস্টাবলিশমেন্ট, তারাও প্রো পাকিস্তান এবং তারা ক্ষমতায় আসীন হওয়ার পর থেকেই বাংলাদেশের বুকে সাধারণ মানুষের মধ্যেও যেটা দেখা যাচ্ছে বারবার এবং ইন্টেলেকচুয়াল সোসাইটির মধ্যেও ভারত বিদ্বেষী মনোভাব, সেটাকে আরও বেশি করে ধোঁয়া দেওয়া হচ্ছে। আপনারা বাংলাদেশের মিডিয়া খুলে দেখুন আজকে ভারত সম্বন্ধে যে ধরনের মনোভাব, যে ধরনের ভারতের এই যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, সেটাকে তারা কিভাবে দেখছেন খুব স্পষ্ট হয়ে যাবে তার মিডিয়ার মধ্যে। এবং সেই মিডিয়াও কিন্তু কবজা করে নিয়েছে মোহাম্মদ ইউনূসের সরকার। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের আশঙ্কিত হওয়ার, উদ্বেগের অনেক কারণ রয়েছে। পূর্ব প্রান্তরে মানে পূর্ব সীমান্তে এখনো কিছু হয়নি, কিন্তু আগামী দিনে যে কিছু ঘটবে না তার কোনো গ্যারেন্টি নেই। অবশ্যই বিএসএফ, ভারতীয় আর্মি, তারা কিন্তু একেবারে সজাগ রয়েছে এবং যেভাবে পাকিস্তানের মতো একটি নিউক্লিয়ার শক্তি সম্পন্ন দেশে মাত্র আধ ঘন্টার মধ্যে বিভিন্ন মিলিটারি এস্টাবলিশমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে টেরর ক্যাম্পগুলিকে একেবারে ধ্বংস করে দিয়েছে এয়ার স্ট্রাইকের মধ্যে দিয়ে ভারতবর্ষ, সেখানে গিয়ে দক্ষিণ এশিয়ায় অ্যাটলিস্ট কারোর মনের মধ্যে কোনো ভুল ধারণা থাকা উচিত নয়। কিন্তু বাংলাদেশের নতুন যে সরকার, নতুন যে রেজিম মোহাম্মদ ইউনূসের মধ্যে এবং তার যে সরকারের বিভিন্ন মন্ত্রী আমলারা রয়েছেন, তাদের যে বক্তব্য এবং বাংলাদেশে এই মুহূর্তে কিছু মৌলানাদের যে বক্তব্য, এই গরম গরম ভারত বিরোধী বক্তব্য তারা কিন্তু রাখছেন হাওয়া গরম করার জন্য। এটা করে কি কোনো লাভ হচ্ছে? বাংলাদেশের যে বাংলাদেশ তৈরি হয়েছিল 1971 সালে ভারতের সাহায্যে, যে ভারত সেই মুহূর্তে পাকিস্তান আক্রমণ করে বাংলাদেশ তৈরি করতে সাহায্য করেছিল এবং পাকিস্তানকে দুভাগে ভাগ করে দিয়েছিল এবং 93,000 পাকিস্তানি সেনা প্রিজনার অফ ওয়ার মানে যুদ্ধবন্দী হিসাবে তারা সারেন্ডার করতে বাধ্য হয়, যে পাকিস্তানের
যে বাংলাদেশের জন্ম সময় দাঁড়িয়েছিল পাশে ভারত, সেই ভারতের বিরুদ্ধেই ভারত বিদ্বেষী মনোভাব নিয়ে আজ এই মুহূর্তে যে শহর থেকে আমরা এই সরাসরি সম্প্রচার আপনাদের সামনে নিয়ে আসছি, কলকাতা, ভারতের পূর্বের সবচেয়ে বড় শহর, মেট্রোপলিটন শহর এবং বিশ্বের ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ, সেই কলকাতা শহরকে উড়িয়ে দেওয়ার কথা বলছে এই মুহূর্তে বাংলাদেশের বুকে কিছু মৌলবীরা, কিছু জেহাদি শক্তিরা। তারা বলছেন কলকাতাকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা তাদের রেডি। তারা বলছেন কলকাতাকে ওড়াবার জন্যে বাংলাদেশ সেনাবাহিনীর জেট, ফাইটার জেটেরও প্রয়োজন নেই। তারা বলছেন যদি বাংলাদেশের সেনাবাহিনী তাদেরকে সেই সুযোগ দেয়, তারা খুব সহজেই কিছু আত্মঘাতী বোমারও পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দেবেন, কলকাতায় ঢুকিয়ে দেবেন, যাদের ইন্ডক্ট্রিনেট করা হয়ে গেছে, এবং তারা কলকাতাকে ধ্বংস করে দেবে। এই ধরনের মনোভাবাপন্ন মানুষ, ধর্মীয় সন্ত্রাসবাদী, ইসলামিক মৌলবাদী, তারা এই কথা আজ বাংলাদেশের বুকে বলছেন। এবং খুব দূরে যেতে হবে না, মাত্র কয়েক মাস আগের গল্প বলছি। আজ আমরা মে মাসে দাঁড়িয়ে এই অনুষ্ঠান সম্প্রচার করছি, মাত্র 2 মাস আগে মার্চ মাসে বাংলাদেশের বুকে এই ধরনের বক্তব্য রেখেছেন মৌলানা আব্দুল কুদ্দুস ফারুকি। মৌলানা আব্দুল কুদ্দুস ফারুকি তিনি এই ধরনের বক্তব্য রেখেছেন, এই চাঞ্চল্যকর বক্তব্য, যা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আপনারা আগে শুনুন কি ধরনের বক্তব্য এই মুহূর্তে ভারত বিদ্বেষী মনোভাব এই এক শ্রেণীর ইসলামিক মৌলবীরা বাংলাদেশের বুকে প্রচার করছেন, মানুষের মনের মধ্যে বিষ ঢালছেন, ভারত বিরোধী বিষ ছড়িয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের বুকে। কেন ভারত সরকার, কেন মোদী সরকার এই মুহূর্তে সজাগ হবে না? বাংলাদেশের পাকিস্তানের পর, মানে পাকিস্তানকে সবক শেখাবার পর, পাকিস্তানের সব বড় বড় শহর, করাচি থেকে, লাহোর থেকে, ইসলামাবাদ থেকে, রাওয়ালপিন্ডি, সব এয়ার স্ট্রাইক করেছে ভারতবর্ষ, শিক্ষা দিয়েছে। এবার কি তাহলে বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়ার সময় চলে এসেছে? একবার শুনুন মৌলানা আব্দুল কুদ্দুস ফারুকির বিষ ভরা বক্তব্য, তারপর আলোচনায় আসুন। আলহামদুলিল্লাহ, আমাকে যদি এখন বাংলাদেশ সেনাবাহিনী বলে কলকাতা কব্জা করতে হবে, আমি যেই ম্যাপ ধারণ করব, জীবনও শত্রু তো দূরের কথা, 7টা বোমারও বিমানও আমি রাখবো না গোটা কলকাতার জন্য। কলকাতা বিজয় করতে হলে 70টা বিমান লাগবে কেন? আমার তো জানা আছে ওখানে মূর্তি পূজারী থাকে, আমার তো জানা আছে ওখানে সর্বোচ্চ খাবার পেশাব, গোবর আর কচ্ছপ। আমার তো জানা আছে তাদের ধারণা কতটুকু, তাদের শারীরিক শক্তি কতটুকু, ইমানি শক্তি কতটুকু, এটা আমার জানা আছে। তো জানা না থাকলে আপনি কমান্ডার হইতে পারবেন না।